বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বনফুলের গল্প টাইফয়েড। আজ শোনাবো গল্পটির দ্বিতীয় পর্ব। ঘণ্টাখানেক পরে নবীন ডাক্তার অবিনাশবাবুর বাড়িতে দেখা দিলেন, সঙ্গে আনন্দ। ডাক্তার নামে নবীন হইলেও বয়সে প্রবীণ। মরণের নানা মূর্তি দেখিয়া এবং নিজের জীবনেও বার কয়েক শোক পাইয়া নবীনবাবু কেমন যেন একটু ভীতু ধরনের হইয়া গিয়াছিলেন। অথচ এই অঞ্চলে নবীনবাবুর নামটা খুব, লোক অত্যন্ত ভালো, কিন্তু সর্বদাই যেন ঘাবড়াইয়া আছেন এই ভাব। অসুখের কথা শুনেই আনন্দকে তিনি বলিলেন, বলো কি, জ্বর আর মাথা ব্যথা ছাড়ছে না? সারলে দেখছি। অবিনাশবাবুর বাড়ি আসিয়া তাহাকে যথারীতি পরীক্ষা করিয়া নবীনবাবু জিজ্ঞাসা করিলেন, আপনারা থাকেন কোথায়? লাহোরে। লাহোরে? ম্যালেরিয়া ও অঞ্চলে হয় নাকি? হয়, তবে খুব যে বেশি তা নয়। আপনার জিভটা দেখি। অবিনাশবাবু জিভ দেখাইলেন, আবার একবার পালসটা শুনিলেন। পরে বলিলেন, শীত করে জ্বর এসেছিল? আজ্ঞে না, মাথা ধরেছিল, এখনও ধরে আছে। নবীন ডাক্তার প্রেসক্রিপশন লিখিলেন কুইনাইন মিক্সচার। বলিলেন, আজ একটা ডোজ ক্যাস্টর অয়েল খেয়ে ফেলুন এক্ষুনি, তারপরে এ ওষুধ 3 দাগ করে 3 দিনে খেয়ে দেখুন, ম্যালেরিয়া হলে কমে যাবে। বলিয়া তিনি উঠিতে গেলেন। অবিনাশবাবু ফি দিতে গেলেন। নবীনবাবু বললেন, না না, আনন্দের কাছ থেকে আমি ফি নিই নাকি? আজন্ম আমাকে জ্বালাচ্ছে। ওর বয়স যখন বছর ঘরে তখনই একবার নিউমোনিয়া হয়ে ভুগিয়েছিল আমাকে। তারপর সমস্ত ছেলেবেলাটা ওর নানা ব্যারামে কেটেছে। একটু বড় হবার পর থেকেই সেবা সমিতিতে পাণ্ডাগিরি শুরু করলে। কোথায়কার কলেরা, কোথায় বসন্ত, কোথায় জলে ডোবা। ডাকো নবীন ডাক্তারকে। ফি নিয়ে আর কি করবো ওর কাছ থেকে? দেখে তো ওই সেই সেবা সমিতির ফান্ড থেকেই দেবে। আমাকে আবার করে দিয়েছে তার প্রেসিডেন্ট। কম জ্বালায়ও আমাকে, আপনারা জানেন না? অবিনাশবাবু হাসিয়া বলিলেন, না, এ ফি আমি নিজে থেকে দিচ্ছি। নবীন ডাক্তার দমিবার পাত্র নহেন। বেশ, তাহলে আমাদের সেবা সমিতি ফান্ডে জমা করে দিন। আর দেখুন, আপনি ঘুরে বেড়াবেন না, চুপচাপ শুয়ে থাকুন, খাবেন বার্লি। নবীনবাবু যাইবার সময় আনন্দকে বলিয়া গেলেন, দেখো হে, এরা বিদেশি মানুষ, কোনো অসুবিধা যেন না হয়। আমি চলি তাহলে, আমাকে এখনই একবার মির্জা চৌকি যেতে হবে। নবীনবাবু চলিয়া গেলে আনন্দও চলিয়া যাইতেছিল। সিঁড়িতে কিছুদূর নামিয়াছে, এমন সময় পিছন হইতে ডাক আসিল, শুনুন। আনন্দ ফিরিয়া দেখিল অনুপমা। কি? বাবা বললেন, এই টাকা দুটো নিয়ে যান, আপনার সেবা সমিতি ফান্ডে জমা করে দেবেন। আনন্দ হাত বাড়াইয়া বলিল, দিন। অনুপমা তাহার হাতে টাকা দিতেই আনন্দ বলিল, উফ, আপনার আঙুলগুলো তো ভারী ঠান্ডা। সকাল থেকে জল খাটছেন বুঝি? কালকে আঙুল যে পুড়েছিল, কেমন আছে দেখি? অনুপমা মাথা নত করিয়া বলিল, ভালো হয়ে গেছে। বলিয়াই সে ভিতরে চলিয়া গেল। আনন্দ সেকেন্ড 2 সিঁড়ির উপরে দাঁড়াইয়া থাকিয়া নিচে নামিয়া গেল। নিচে নামিয়াই দাদার সহিত মুখোমুখি। দাদার কানে তখনও পৈতা। বৃন্দাবনবাবু সকালে উঠিয়া কানে পৈতা জড়ান এবং স্নান করিবার সময় নামান। কোচার টোপটা গায়ে জড়ানো। আনন্দকে দেখিয়া বলিলেন, ওরে, তুই পরের অসুখে মাথা ঘামিয়ে বেড়াচ্ছিস, এদিকে বুচকিটার যে 2 দিন থেকে পেটের অসুখ, তার খবর রাখিস? কই না, বৌদি কিছু বলেনি তো। সে প্রসঙ্গ ছাড়িয়া বৃন্দাবনবাবু আবার বলিলেন, ভোদার পড়াশোনাটাও তো একবার দেখতে পারিস, জিওমেট্রিটা যে একেবারে কিছুই বুঝতে পারছে না। বলিয়া বৃন্দাবনবাবু ক্রুদ্ধ কটাক্ষে সামনের বাড়ির দোতলার পানে চাহিয়া দেখিলেন। আচ্ছা, দেখছি বলিয়া আনন্দ পাশ কাটাইল। ক্ষণ পরে দেখা গেল আনন্দ ভোদাকে জিওমেট্রি পড়াইতেছে। বুঝলি, 2 sides of a triangle are together greater than the 3rd side. বুঝলি, টুগেদার মনে থাকে যেন। ভোদা বলিল, হ্যাঁ বুঝেছি। ও বাড়িতে কারা এসেছে কাকা? ওই যে দেখো না। কই? জানালা দিয়া দেখিল অনুপমা ছাদে কাপড় শুকাইতে দিতেছে, সদ্য স্নান করিয়া। টকটকে লাল পাড় একটা কাপড় পরিয়াছে। সূর্যের আলো সেই কাপড়ে প্রতিফলিত হইয়া হঠাৎ আনন্দর মনে রং ধরাইয়া দিল। ওরা অবিনাশবাবুর বাড়ির। নে পড়। আচ্ছা, এটা বুঝেছিস? আচ্ছা বল তো, স্ট্রেট লাইনের ডেফিনেশন কি? স্ট্রেট লাইন ইজ নট কার্ভড। চট করিয়া ভোদা বলিয়া ফেলিল। ও ঠিক হলো না, তুই ডেফিনেশনটা একটাও পড়িসনি। এই তো রয়েছে, এ স্ট্রেট লাইন ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্টস।
ভিতরেতে বৌদিদি হাঁক দিলেন, ঠাকুরপো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবে এসো। আনন্দ ভিতরে গেল, গিয়া দেখিল বৌদিদি বুচকিকে কোলে করিয়া বসিয়া আছেন। বৌদি, বুচকির কি পেট খারাপ নাকি? পরশুদিন একটু হয়েছিল, আজ ভালো আছে। কেন? এমনি। সাবধানে রেখো, চারিদিকে অসুখ বিসুখ, এই বলিয়া সে চায়ের পেয়ালায় চুমুক দিল। চতুর্দিকে আগুন লাগিয়াছে, চারিদিক লালে লাল, নীল আকাশটাও যেন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। লাল আগুনের লকলকে রক্তশিখায় চতুর্দিক উত্তপ্ত। জল চাই, জলও যে লাল, লেলিহান আগুনের দীপ্ত আভায় কালো জল পর্যন্ত রাঙা, যেন রক্ত। আনন্দের দিবানিতা সহঙ্গ হইল। অদ্ভুত স্বপ্ন তো। উঠিয়া জানালাটা খুলিয়া দিতে চোখে পড়িল আবার লাল। অনু জানালায় দাঁড়াইয়া আছে, লাল পাড় শাড়ির পাড়ে আগুন জ্বলিতেছে। সে জানালা বন্ধ করিয়া দিল, চোখ বুজিয়া আবার ঘুমাইবার চেষ্টা করিল। ঘুম কিন্তু আসিল না। আনন্দদা নিচে নামিয়া গেল, দেখল কিশোর আসিয়াছে, হাতে একখানি খামের চিঠি। কিশোর বলিল, মৃণালদা আপনাকে এইটে দিতে বলেছে, তিনি আজ ট্রেনে কোথায় গেলেন বলিয়া চিঠি দিয়া কিশোর চলিয়া গেল। আনন্দ চিঠি খুলিয়া পড়িল, এখন কিছুদিন আমি এখানে থাকবো না, তোমাকে আমার সঙ্গে আসতেই হবে। আগামী মাসের বুধবার দিন অমাবস্যা পড়েছে, সেই দিন তোমার কাছে আসবো, গভীর রাতে প্রস্তুত থেকো। পাগল নাকি মৃণালটা? মাথায় তার কী খেয়াল ঢুকিয়াছে? ভাবিতে ভাবিতে আনন্দ কাহাকেও কিছু না বলিয়া বাহির হইয়া গেল। শহর ছাড়াইয়া মাঠ পড়িল, অন্যমনস্ক হইয়া সে মাঠের পর মাঠ ভাঙিয়া চলিল। সন্ধ্যার পর ফিরিয়া শুনিল অবিনাশবাবুর টেম্পারেচার বাড়িয়াছে, তাহারও সারা মনে অস্বস্তি। দিন তিনেক পর সমস্ত ব্যাপারটা আদ্যপান্ত শুনিয়া নবীন ডাক্তার বলিলেন, সারলে দেখছি, এ তো টাইফয়েডে দাঁড়াবে বলে মনে হচ্ছে। আনন্দ কেবল বলিল, আপনি কখন যাচ্ছেন? আজ একবার আপনার যাওয়া দরকার। বিকেলের দিকে যাবক্ষণ। আনন্দ ফিরিয়া আসিতে দেখিল মধুরা দাঁড়াইয়া আছে। বাবু আপনাকে একবার ডাকছেন। চলো। অবিনাশবাবুর জ্বর আজ সকালে 102 ডিগ্রি আছে, একেবারে ছাড়ে নাই। আনন্দকে দেখিয়া তিনি বলিলেন, বাবা তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না। কালকে অনুকে দেখতে দুজন ভদ্রলোক আসবেন এখানে, আগে থাকতেই কথা হয়ে আছে। অশোক আজও যে কেন এলো না বুঝতে পারছি না। অশোক অবিনাশবাবুর পুত্র, কলিকাতায় এমএ পড়ে। আনন্দ জিজ্ঞাসা করল, কোনো চিঠিপত্র পেয়েছেন তার? কিছু না, সে অবশ্য চিঠিপত্র কমই লেখে। যাক, কাল নাগাদ না এসে পৌঁছলে একটা তার করতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, কাল 2টি ভদ্রলোক আসবেন অনুকে দেখতে, তুমি বাবা একটু দেখবার বন্দোবস্ত করো। তারা আসছেন অনেক দূর থেকে, এখন মানা করাও যায় না। বেশ তো, সব ব্যবস্থা করব। সকালে ট্রেনে আসছেন তো? হ্যাঁ, নবদ্বীপ থেকে আসছেন তারা। আচ্ছা, সব ব্যবস্থা আমি করব এখন। অনুপমা এক পেলা চা আনিয়া আনন্দের হাতে দিতে আনন্দ বলিয়া ফেলিল, আপনি অবিনাশবাবুর কাছ থেকে বারবার উঠে যাচ্ছেন কেন? আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না হয়? অনুপমা অকারণে লজ্জা পাইয়া গেল। অবিনাশবাবু কেবল বললেন, হয়ে যাচ্ছে একরকম করে। মেয়েটা 2-3 রাত্রি ঘুমোতে না পেরে রোগা হয়ে গেল, কাল আবার দেখতে আসবে ওকে, ভগবান যা করেন তাই হবে। আনন্দ বলিল, না না, ওর রোজ রোজ রাত জাগা ঠিক হচ্ছে না, আজ রাত্রিতে আমি অপর ব্যবস্থা করব। কোনো স্ত্রীলোক নার্স যদি না পাই, পাওয়া শক্ত, আমরাই কেউ না হয় আসবো। আপনার এতে আপত্তি নেই তো? না, কিছুমাত্র না। তবে তুমি এসো বাবা, অচেনা লোক এলে বুঝলে কি না। আচ্ছা বেশ, তবে যাই এখন, ডাক্তারবাবু বিকেলে আসবেন। ঘর হইতে বাহির হইয়া আনন্দ দেখিল অনুপমা বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহার চোখে আনন্দ কী দেখিল তাহা সেই জানে, কিন্তু সহসা নির্ভয়ে তাহার কাছে গিয়া বলিল, রাতে কপাটটা খুলে রেখো তাহলে তুমি। আচ্ছা। হঠাৎ সে অনুপমা তুমি বলিল কেন তা সে নিজেও জানে না। রাত্রি প্রায় 11টা হইবে। অবিনাশবাবু ঘুমাইতেছেন। অনুপমা ঘরের কোণে একটি চেয়ারে বসিয়া আছে, একখানি বই লইয়া পড়িবার চেষ্টা করিতেছে। পড়া কিন্তু কিছুই হইতেছে না, নানা কথা মনে হইতেছে। এইবার তাহার আইএ পরীক্ষা দিবার কথা, অথচ পড়াশোনা তো কিছুই হয় নাই। এখানে আসিয়া নির্জনে পড়িবে মনে করিয়াছিল, কিন্তু বাবার জ্বর হইয়া সব মাটি হইয়া গেল। দাদাও আসিতেছে না কেন? আনন্দবাবু না থাকিলে কি মুশকিলেই না সে পড়িত তাহার বাবাকে লইয়া। সুন্দর ছেলে আনন্দবাবু। পদশব্দ শুনিয়া সে চকিত হইয়া উঠিল। কে? অতি মৃদুস্বরে আনন্দ বলিল, আমি। অবিনাশবাবু কি ঘুমিয়েছেন? অনুপমার বুকটা অকারণে কাঁপিতে লাগিল। হ্যাঁ বলিয়া আলোটা কমাইয়া অনুপমা বাহিরে আসিল। সেখানেও একটা তক্তপোষ, একখানি চেয়ার,
টেবিলে একটি বাতি জ্বলিতেছিল। আনন্দ গিয়া চেয়ারটাতে বসিল। অনুপমা জিজ্ঞাসা করিল, নিচে খিল দিয়ে এসেছেন তো? না, ভুলে গেছি, থামুন দিয়ে আসি। আপনি বসুন, আমি দিয়ে আসছি বলে অনুপমা নিচে নামিয়া গেল। একা বসিয়া অকারণে পুলকে আনন্দের সমস্ত অন্তর যেন পরিপূর্ণ হইয়া গেল। সহসা তাহার মনে হইল, এই চেয়ারটাতেই তো অনুপমা সকালে বসিয়াছিল, তাহার স্পর্শ যেন ইহাতে লাগিয়া আছে। ওই যে আলনাতে কোচানো কাপড়গুলি ঝুলিতেছে, ওই যে শেলফে বইগুলি সাজানো, সবই তো অনুপমার। অনুপমা ফিরিয়া আসিতে আনন্দ বলিল, আপনি শুতে যান। অনুপমা স্বভাবতই একটু গম্ভীর প্রকৃতির। আনন্দের কথা শুনিয়া তাহার গম্ভীর মুখটা হাসির রেখা দেখা দিল। আনন্দ জিজ্ঞাসা করলেন, হাসলেন যে? আপনি কখনো আমাকে আপনি বলছেন, কখনো তুমি বলছেন, একটা যে হয় ঠিক করে ফেলুন। আনন্দ একটু অপ্রতিভ হইল, বলিল, তুমিটা বলতে লোভ হচ্ছে, কিন্তু স্বাভাবিক ভদ্রতায় আপনি বেরিয়ে পড়ছে। তুমি বললে আপনি কিছু মনে করবেন না তো? মনে করবার কি আছে, আমি বয়সে কত ছোট, আপনি আমার দাদার ক্লাসমেট। অনু, বেশ তাহলে শুয়ে পড়ো, রাত হয়েছে। অনু বলিল, ঘুম আসছে না? তবু চেষ্টা করা উচিত, তাছাড়া কাল দুজন ভদ্রলোক দেখতে আসবেন, রাত্রে জেগে থাকাটা ভারী বয়ে গেছে আমার, পছন্দ না হলেই বাঁচি বলিয়া সে হঠাৎ লজ্জায় মুখ ফিরে ঘরের ভিতর চলিয়া গেল।